আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমাদের এই ভিডিওতে টপিক হচ্ছে তাপমাত্রার একক। তোমাদের অলরেডি এই বিষয়টা নিয়ে আলোচনা করা হয়েছিল যখন আমরা পড়তেছিলাম। ওই যে প্রথমে একদম প্রথম ভিডিওতে যখন আমরা তাপমাত্রার পার্থক্য করতেছিলাম তখন আমরা এগুলো জেনেছি, এক কথায় জেনেছিলাম আর কি। ওকে, তো তাপের আন্তর্জাতিক একক হচ্ছে ক্যালভিন, বা যে SI একক হচ্ছে ক্যালভিন, ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিটস, বা এককের আন্তর্জাতিক পদ্ধতি, ওখানে ক্যালভিন বলা হয়। ওকে, এখন যখন SI পদ্ধতি চালু হয় তার আগে খুব প্রচলিত ছিল কি, সেলসিয়াস। একটা জিনিস খেয়াল করবা, আমি যখনই এখানে বিভিন্ন জায়গায় সেলসিয়াস লিখি তার আগে ডিগ্রি সেলসিয়াস লিখছি। ডিগ্রি সেলসিয়াস খালি সেলসিয়াস লিখলেও তোমাদের হবে, আর তোমাদের বিষয়টা একটু ডিপলি জানার জন্য বা জানানোর জন্য এই বিষয়টা করা, সেটা হচ্ছে ক্যালভিন যখন লিখবা তখন ক্যালভিনের আর কখনো ডিগ্রি হয় না, কিন্তু যখন তোমরা সেলসিয়াস লিখবা তখন ডিগ্রি দিয়ে করতে হবে। ফারেনহাইট লিখবা যখন, ওই যে ফারেনহাইট, এটা একটা একক, তখনও ডিগ্রি দিয়ে লিখতে হবে। যেমন আমরা যখন বলি 30 ডিগ্রি সেলসিয়াস, আমি বারবার এই 30 ডিগ্রি এমনি র্যান্ডম দিই, যেহেতু প্রত্যেকটা ভিডিওতে এটা ইউজ করতেছি এই জন্য ইউজ করতেছি। ওকে, আর যেমন আমরা যে 101 ডিগ্রি ফারেনহাইট তখন ডিগ্রি বলি, কিন্তু ক্যালভিন যখন বলবো, ধরো কথার কথা আমরা বললাম যে 30 ক্যালভিন, তখন কিন্তু আমরা ডিগ্রি বলি না। এটা একটু মাথায় রাখবো জানার জন্য। ওকে, তো এটা ঠিক আছে। আর এমনি এছাড়াও যে বলছে যে SI পদ্ধতি চালুর পূর্বে অনেক ছিল হচ্ছে ডিগ্রি সেলসিয়াস, আর এখনো আমরা দৈনন্দিন জীবনে সবচেয়ে বেশি একক ব্যবহার করি, এটা এটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয় বলা যায়। ডিগ্রি সেলসিয়াসের পাশাপাশি আরেকটা একক আছে, সেটা হচ্ছে ডিগ্রি ফারেনহাইট, আমরা জ্বর মাপার ক্ষেত্রে এটা ব্যবহার করি। ওকে, এখন একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, সেটা হচ্ছে পরম শূন্য তাপমাত্রা বলতে কি বুঝো? তোমরা যারা ক্লাস 9-এ আছো, তোমাদের 32 নাম্বার পেজ, এই পেজের দ্বিতীয় প্যারায় পরম শূন্য তাপমাত্রা নিয়ে বলা হয়েছে সম্ভবত। যদি আমি লাইন ওয়াইজ বলি, 4 নাম্বার লাইনের শেষের দিকে এই পরম শূন্য তাপমাত্রাকে শূন্য ধরে মানে একটা লাইন বলা আছে। আর যারা ক্লাস 10-এ আছো, তোমাদেরও এই টপিকটা আছে, সেটা হচ্ছে 165 নাম্বার পেজ, ওই পেজের দ্বিতীয় প্যারায় তোমাদের পরম শূন্য তাপমাত্রা বা অ্যাবসলিউট জিরো, ওই টার্মটা নিয়ে আলোচনা করা হয়েছে। তো তোমরা এখান থেকে দেখে নাও, ইনশাআল্লাহ তোমাদের উপকার হবে। আর তাছাড়া আমরা এখন এই তাপমাত্রার এককের সাথে সাথে আমরা বিভিন্ন স্কেল, মানে তাপমাত্রার স্কেল নিয়ে আলোচনা করবো এই ভিডিওতে। তো এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও তোমাদের, যারা ক্লাস 9-এ আছো, ক্লাস 10-এ আছো, দুইজনের জন্য বা দুই পিয়ার জন্য, ক্লাসের জন্য। প্রথম কথা হচ্ছে, কত তাপমাত্রাকে পরম শূন্য তাপমাত্রা বলা হয়? সংজ্ঞা যদি আমরা দিতে চাই, সেটা হচ্ছে একটু তোমাদের এটা মনে রাখতে হবে যে -273.15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে আমরা কি বলবো? পরম শূন্য তাপমাত্রা। এটা একটু মনে রাখতে হবে। আচ্ছা, এখন খেয়াল করো, তোমাদের এর আগের ভিডিও তো আমরা ওই শিখছিলাম যে 1 ক্যালোরি সমান 4.2 জুল, এটা এমনি মনে করাচ্ছি আর কি। বা আমি ওই সময়টাও বলছিলাম যে 1 মিটার সমান 100 সেন্টিমিটার। তো যখন একটা পার্টিকুলার টপিকের, যেমন এখানে তাপ, তাপেরই দুইটা একক হচ্ছে ক্যালোরি আর জুল। এটা মনে করো দৈর্ঘ্য, দৈর্ঘ্যেরই দুইটা একক হচ্ছে মিটার আর সেন্টিমিটার। তো যখন এরকম হয় যে একটা পার্টিকুলার টপিকের একক থাকে একের অধিক, তখন তাদেরকে কিন্তু পরস্পর ইন্টারচেঞ্জ করা যায়। হতে পারে 100 গুণ দিয়ে, 100 ভাগ দিয়ে, মানে এটা এমনি বলতেছে বলার জন্য, মানে কিছু একটা গুণ কিছু একটা ভাগ দিয়ে তাদেরকে ইন্টারচেঞ্জ করা যায়। এখন এটাই আমরা শিখবো, যে এই যে আমি বলতেছি বারবার ক্যালভিন ক্যালভিন বিষয়টা কি, আমি বলছিলাম তোমরা আস্তে আস্তে জানতে পারবে। প্রথম ভিডিওতে আমি বলছিলাম যে এখন আপাতত ক্যালভিন নামটা জেনে রাখো, পরে আমরা জানবো। তো আজকে এটা এখন জানবো ক্যালভিনটা কি, বা ক্যালভিন এটা তৈরি হয়েছে কিভাবে, বা স্কেলটা কিভাবে আসলো। করা হচ্ছে হচ্ছে সেলসিয়াস তো আগে থেকেই ছিল, আচ্ছা, মানে প্রচলিত একক ছিল। তো এখন সেলসিয়াস এককে যাই থাকুক না কেন, তার সাথে যখন আমরা, আমি এখানে বলছি এই যে 273.15 যোগ দেব। কত যোগ দিব? সেলসিয়াস স্কেলের তাপমাত্রা যাই থাকুক না কেন বা সেলসিয়াসে যাই থাকুক না কেন, তার সাথে আমরা কত যোগ দিব? 273.15। যখন আমরা এটা যোগ দিব, তখন আমরা কি পাবো? ক্যালভিন পেয়ে যাবো খুবই ইজিলি। দেখো আমরা এখানে করছি। এখন এই যে 2 নাম্বার, যে 2 নাম্বার পয়েন্ট, এখানে বেসিক্যালি আমি এই যে তাপমাত্রা মাত্র বললাম, পরম শূন্য তাপমাত্রা, এটাকে আমরা কনভার্ট করব ক্যালভিনে। কিভাবে করব? পরম শূন্য তাপমাত্রার এই যে মাইনাস, এই দেখো মাইনাস লিখবো অবশ্যই,
-273.15 ডিগ্রি সেলসিয়াস এর সাথে এখানে কিন্তু পজিটিভ মানে যোগ করা হবে, 273.15 যোগ করলে ক্যালভিন স্কেল পাওয়া যায়। এই যে দেখছো আমরা শিখলাম কিভাবে পাওয়া যায়। এখন সাইডে আমি করে দিচ্ছি যে -273.15 ডিগ্রি সেলসিয়াস সমান সমান -273.15, এই যে এটা, এটা হচ্ছে সেলসিয়াস থেকে নিয়েছি, আর এটা হচ্ছে সূত্রের যোগ, যেটা আমি বলছি মাত্র যোগ হবে, দুইটাতে একই জিনিস। তখন দেখা গেল কি প্লাস মাইনাস আমরা জানি, মাইনাস যোগ করার কথা ধরো -2 +2, তাহলে 2 আর 2 কাটা দিলে কি হবে, 0 হবে। আচ্ছা, এটা তোমাদের আমি একটু ম্যাথমেটিক্যাল ব্যাপার, অনেকে আবার এই জিনিসটা একটু কনফিউশন লাগে, একটু খেয়াল করো। যদি 2 উপরে থাকে 2 নিচে থাকে, উপরে নিচে যখন কাটাকাটি যায় তখন আমাদের অ্যান্সার হয় হচ্ছে 1, আর যখন পাশাপাশি কাটাকাটি যাবে তখন অ্যান্সার হবে হচ্ছে 0। ওকে, এখন যদি আমি একটু ডিটেল আলোচনা করি, যে সবই তো বললাম, এখন এটা কি পরম শূন্য তাপমাত্রা তো আমরা বের করলাম যে 0 কেলভিন। এখন একটু খেয়াল করো এটার থেকে আমরা কি বলতে পারি, অর্থাৎ কেলভিন স্কেল তৈরি করা হয়েছে। কেলভিন স্কেল কি একটু পরে জানবে, স্কেল ব্যাপারটা কি, স্কেল তো আমরা নর্মালি চিনি, স্কেলটা কি, স্কেল হচ্ছে একটা নর্মাল ধরে যে কোনো একটা স্কেল যেটার মধ্যে দাগ কাটা থাকে, তাই না? আচ্ছা, তো ক্যালভিন স্কেল তাহলে কিছু একটা হবে যেখানে ক্যালভিনের দাগ কাটা থাকবে। আচ্ছা, এটা পরে আমরা শিখবো। তৈরি করা হয়েছে তার মানে কি, ক্যালভিন স্কেল তৈরি করা হয়েছে কিভাবে, এই যে পরম শূন্য তাপমাত্রা যেটা আমরা বলতেছি, পরম শূন্য তাপমাত্রা দেখো যে মানটা ছিল এখানে এক্সাক্ট 273.15 কিন্তু আমরা যোগ করছি। কারণ কি, আমরা এখন ক্যালভিন স্কেল তৈরি করতেছি, এটা তৈরি করার জন্য কি করা হয়েছে, প্রথমে ধরো এমনি এমনি তোমাদের বোঝানোর জন্য বলতেছি, যে বিজ্ঞানীরা তো দেখে ফেলছে যে এটা হচ্ছে হাইপোথেটিক্যাল একটা তাপমাত্রা। এছাড়া এই তাপমাত্রার কাছাকাছি যাওয়া যায়, মানে এই যে মাইনাসের কথা যে আমরা বললাম এটা কাছাকাছি যাওয়া যায়, কিন্তু আমরা এক্সাক্ট এই তাপমাত্রায় যেতে পারি না, বাস্তবে এটা হয় না, পসিবল হয় না। তো বিজ্ঞানীরা হাইপোথেটিক্যালি, তোমরা এগুলো ইন্টারমিডিয়েটে শিখতে পারবা যে এটা কিভাবে আসছে, বিভিন্ন সূত্র আসবে তোমাদের, চার্লসের সূত্র, আচ্ছা যাই হোক এগুলো পারতাম। আচ্ছা, তোমরা আচ্ছা একটা ফ্যাক্টর একটু বলে দিই একটু, উম, আমি ভিডিওতে আমার প্রায়ই বলি যে তোমরা এটা বড় ক্লাসে শিখবে, বড় ক্লাসে শিখবে বা ইন্টারমিডিয়েটে শিখবে, এটা কিন্তু আসলেই তখন শিখবে, মানে এটা just বলার জন্য বলা না, অনেক সময় বইয়ে বলা থাকে যে তোমরা উপরের ক্লাসে শিখবে, দেন আবার উপরের ক্লাসে গেলে দেখা যায় বলা হয় যে পূর্বের শ্রেণীতে তোমরা শিখছো, এরকম কিছু হবে না এখানে। আচ্ছা ঠিক আছে, ওকে। তো এটা আমি বলতেছিলাম যে, তো যখন হাইপোথেটিক্যালি বিজ্ঞানীরা জেনে ফেলছে যে এটা হচ্ছে সেলসিয়াস, তখন ক্যালভিন স্কেল বানানোর জন্য এক্সাক্ট এই যে ডিজিটটা, এই ডিজিটটাই যোগ করা হয়েছে। কেন? কারণ হচ্ছে আমরা জানি এটা মাইনাসে মান ছিল। এখন ধরো কথার কথা এমনি বানায় বলি, যে আমরা বিজ্ঞানীরা পেয়েছে ধরো 200 ডিগ্রি সেলসিয়াস। এখন যদি এই একদম এই নলেজ নিয়ে বা এই ওয়েতেই ওনারা মানে চাইতো এরকম যে আমরা ক্যালভিন স্কেল তৈরি করবো, তখন দেখতে যে ক্যালভিন স্কেল তৈরি করা হয়েছে 200 যোগ করে, যেন 0 হয়ে যায়। বুঝতে পারছো? তো এখানে যোগ কেন করা হয়েছে, 0 করার জন্য। তার মানে কি, ক্যালভিন স্কেল তৈরি করা হয়েছে কি পরম শূন্য তাপমাত্রা একটি শূন্য ধরে, মানে আমাদের টার্গেটই ছিল আমরা পরম শূন্য তাপমাত্রা যেটা পেয়েছি আমরা, এখানে বিজ্ঞানীরা যা পেয়েছে ওইটাকে 0 করে আমরা ক্যালভিন স্কেলটাকে কল্পনা করবো। কল্পনা মানে হচ্ছে আমরা এর স্থাপন করবো, কল্পনা তো এটা ডিরেক্ট করাই হয়। তাই হোক, বুঝতে পারছো এই যে 0 কেন আসছে, যে আমরা কারণ 0 ক্যালভিন বানায় ফেলছে, দেখো আমরা ইচ্ছা করে বলতে পারি, কোশ্চেন আসে না কেন আমরা 273.15 যোগ দিলাম, এই রিজন হচ্ছে আমাদের এই যে এই পরম শূন্য তাপমাত্রার মানটা ছিল -273.15, এই জন্য। আর আমি এটাই বললাম, এই জন্য এই জিনিসটা বুঝেছি, ধরো কথার কথা বিজ্ঞানীরা যদি পেতো যে পরম শূন্য তাপমাত্রা -200 ডিগ্রি সেলসিয়াস, তখন তারা কি করতো, 200 যোগ করে বলতো যে হ্যাঁ এখন তো 0 ক্যালভিন, এরকম ব্যাপার। আচ্ছা, এখন আসি হচ্ছে, যদি কোশ্চেন জিজ্ঞেস করে বা কেউ যদি বলে যে ক্যালভিন স্কেলে পরম শূন্য তাপমাত্রার মান কত, তখন বলবো 0 ক্যালভিন। যদি কেউ জিজ্ঞেস করে সেলসিয়াস স্কেলে পরম শূন্য তাপমাত্রার মান কত, তখন বলবো কি -273.15 তার মানে কি, পরম শূন্য তাপমাত্রা এটাও, মানে এইটাও যেমন পরম শূন্য তাপমাত্রা, আবার 0 ক্যালভিনও পরম শূন্য তাপমাত্রা, দুইটাই কিন্তু একই জিনিস, একই ব্যাপার, কারণ কনভার্ট করে আমরা যা পেয়েছি তাই। ব্যাপারটা কিরকম, ধরো ব্যাপারটা হচ্ছে 100 সেন্টিমিটার যা কথা, 1 মিটার তো তাই কথা, তাই না? এরকম আর কি। Okay, আচ্ছা, তো ওই কোশ্চেনটা আমাদের শেষ। এখন আমরা ব্যাক করবো হচ্ছে এখানে,
এটা হচ্ছে বেসিক্যালি আমি তোমাদের শিখাবো। যেমন দেখো, এই যে আমি বলছিলাম স্কেল, তার মানে কি, এই যে এটা হচ্ছে সেলসিয়াস স্কেল। কিভাবে বুঝলাম? দেখো এখানে এককগুলো সেলসিয়াসে দেওয়া। এই যে এটা হচ্ছে তোমাদের ফারেনহাইট স্কেল। কেন বুঝলাম? কিভাবে বুঝলাম? ফারেনহাইট স্কেল দেওয়া। এটা হচ্ছে ক্যালভিন স্কেল। কিভাবে বুঝলাম? ক্যালভিন দেওয়া। এখন কথা হচ্ছে, আমি একটা জিনিস বলছিলাম, দেখো ডিগ্রি, দেখো এখানে ডিগ্রি বলা, এখানে ডিগ্রি বলা, এখানে কিন্তু ডিগ্রি নাই, খালি ক্যালভিন লেখা। আচ্ছা, এখন একটা ব্যাপার আছে। ব্যাপার হচ্ছে, তোমরা তোমাদের আমি একটা জিনিস দেখাই না, এখানে দেখো এই যে সূত্র দেখা যাচ্ছে না? তোমরা এই সূত্রের সাথে খুবই পরিচিত এবং এটা শিখেও যাও। পরীক্ষা হলে যাওয়ার পর দেখা যায় আমার একটা অঙ্ক আসছে, সামটাইমস পারা যায়, সামটাইমস পারা যায় না। ম্যাক্সিমাম টাইম আমি বলবো পারাই যায় না, কেমন যেন একটা উল্টা পাল্টা টাইপ মনে হয়। তো এই জন্যই শিখা অনেক প্রয়োজন। আচ্ছা, তো দেখো, যদি কখনো চিত্র আঁকতে বলে কথার কথা, তখন এই যে বিভিন্ন ধরনের তাপমাত্রার স্কেল, এটা চাইলে আঁকতে পারো। আমাদের সামনে প্রশ্ন আসবে কখন কি আঁকতে হবে না হবে বলবো, এখন জাস্ট ইনিশিয়ালি মনে রাখার জন্য। এখন একটা জিনিস একটু বলে দিই। এই যে দেখো, আমি এখানে একটা টার্ম লিখছি বরফের গলনাঙ্ক, এখানে একটা টার্ম লিখছি পানির স্ফুটনাঙ্ক। তো এখন এই যে টেম্পারেচার গুলো এখানে যে বলা হয়েছে 100, এখানে আবার দেখো 212, এখানে আবার কি 373.15, এখানে দেখো 0, 32, আর এখানে কি 273.15। এগুলো তোমাদের মনে রাখতে হবে যে এই নিচের এই বিন্দুতে কি হবে, এই মানগুলো হয়। সেলসিয়াস স্কেলে নিচে 0 হবে, উপরে 100 হবে। ফারেনহাইট স্কেলে 32 হবে, আর উপরে হবে 212। ক্যালভিন স্কেলে 273.15। এই যে এই মানটাতে অনেক অলরেডি তোমরা পরিচিত হয়ে গেছো। এটা 100 যোগ করলে যা হয় ওটাই হচ্ছে উপরে 373 এটা তোমাদের মনে রাখতেই হবে। এখন হচ্ছে এই মানগুলো আসলে কি বোঝায়, এটাই হচ্ছে আলোচনা। এই যে এখানে দেখো নামগুলো বলা আসছে, যে এই যে এখানে টেম্পারেচারটা মিন করতেছে, এই টেম্পারেচারটা অ্যাকচুয়ালি কি মিন করে? এটা মিন করে হচ্ছে বরফের গলনাঙ্ক। বরফের গলনাঙ্ক যা, এটাকে নিম্ন স্থিরাঙ্ক বলা হয়, একে বরফ বিন্দু বলা হয়। অবলিক দিয়ে দিয়ে বলা হয়েছে যে এটাই বলো পরীক্ষায়, এটা মানে এই বিন্দুটাই বোঝাবে। আচ্ছা, বিন্দু মানে আমরা ইউজুয়ালি কি জানি? একটা বিন্দু, তাই না? বা একটা রেখা আছে, তার মধ্যে অনেকগুলো বিন্দু, এই টাইপের। বাট এখানে বিন্দু দিয়ে যেটা মিন করতেছে সেটা হচ্ছে একটা টেম্পারেচার মিন করতেছে। এখানে স্থিরাঙ্ক দিয়ে যেটা মিন করতেছে এটা একটা টেম্পারেচার মিন করতেছে। দেখো এই স্থিরাঙ্ক কিন্তু উপরেও বলা ছিল, এই স্থিরাঙ্ক নিচেও বলা আছে। উপরেরটা হচ্ছে ঊর্ধ্ব স্থিরাঙ্ক, নিচেরটা নিম্ন স্থিরাঙ্ক। আমি যদি জিজ্ঞেস করো ঊর্ধ্ব স্থিরাঙ্কটা কি, এটা অ্যাকচুয়ালি পানির স্ফুটনাঙ্ক বোঝায়। ক্লিয়ার? যদি নিম্ন স্থিরাঙ্ক বলি তাহলে এটা কি? এটা অ্যাকচুয়ালি বরফের গলনাঙ্ক বোঝায়, একই কথা যা বলি তাই। এটাকে বরফ বিন্দু কেন বলা হয় একটু পরে আমরা বলবো। এটাকে স্টিম বিন্দু কেন বলে এটা আমি একটু পরে বলবো। তো অলরেডি দেখো এখানে, এই যে এখানে আমার ওই যে যাই কথাগুলো এখানে বলছি এখানে তাই বলা, ওই স্ফুটনাঙ্ক স্পেলিংটা সম্ভবত এখানে ইয়ে হয়ে গেছে। যাই হোক, তোমরা জানো অলরেডি যে স্ফুটনাঙ্ক স্পেলিংটা কি হবে এটা দেখে। তো সেলসিয়াস স্কেলে বরফের গলনাঙ্ক কত? 0 ডিগ্রি। এটা আমরা জানি, তোমাদের মনেও রাখতে হবে। 0 ডিগ্রিতে বরফ গলতে শুরু করে 0 ডিগ্রি সেলসিয়াস। পানি ফুটতে শুরু করে কখন? 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তোমরা অলরেডি অনেকেই জানো, যারা জানো না ওরা এখন জেনে নাও। তো এই 0 ডিগ্রিটাকেই যদি আমরা কনভার্ট করি, যেটা ফারেনহাইটে কত হবে? 32। কনভার্ট কিভাবে করতে আমরা পরে শিখবো, কিন্তু আপাতত তোমাদের এটা মনে রাখতে হবে। এই জিনিসটা চিত্র আঁকার জন্য মনে রাখতে হবে, আর কিছু অঙ্ক আসে এই রিলেটেড। এই যে, এই যে বললাম যে অঙ্কগুলো আনইউজুয়াল অঙ্ক, যেগুলো পরীক্ষা দিতে পারে, তো আমি অঙ্কগুলো সব করাবো। গাণিতিক সমস্যা যখন সেটা আমি সলভ করাবো তখন আমি এগুলো বলবো, কিভাবে করতে হবে সব দেখাবো ইনশাল্লাহ। তো ওই সেম, বরফের গলনাঙ্ক সেলসিয়াস স্কেলে 0, এটাতে 32, এটাতে 213, এটাতে 100 পানির স্ফুটনাঙ্ক, 212 হচ্ছে ফারেনহাইট স্কেল, এটা কেলভিন স্কেল। তোমাদের একটু মনে রাখতে হবে। ওকে, সূত্র কি কিভাবে আসছে তোমাদের আমি মাত্র এই সূত্র প্রতিপাদন শিখাবো এখন। তো আপাতত এটা না দেখলেও হবে। আচ্ছা, একটা ব্যাপার আছে, তোমরা যারা ক্লাস 9-এ আছো, তোমাদের বইয়ের 32 পেজের যখন এই যে বরফের তাপমাত্রা নিয়ে আলোচনা করা হয়েছে, দেখবে লেখা আছে, এটা সম্ভবত দ্বিতীয় প্যারার লাস্টের দিকে দেখবে যে সেই স্কেলে বরফের তাপমাত্রা 32 ডিগ্রি ফারেনহাইট। এটা আসলে একটু টেকনিক্যালি ইনকারেক্ট, কারণ হচ্ছে বরফের তাপমাত্রা 0 ডিগ্রি হতে পারে, সেলসিয়াসও হতে পারে। বরফের তাপমাত্রা -5 ডিগ্রি, এমনি বলতেছি, -10 ডিগ্রি হতে পারে, -20 এরকম হতে পারে। মানে বরফের তাপমাত্রা যে কোনো তাপমাত্রা, মানে 0 নিচে সবই হতে পারে মোটামুটি।
এখানে আসলে যেটা মেইন করছে সেটা হচ্ছে বরফের গলনাঙ্ক। তো তোমরা বরফের তাপমাত্রা না লিখে বরফের গলনাঙ্ক টার্মটাই ইউজ করবে পরীক্ষায়। আমি এটা তোমাদের বলবো, সাজেস্ট করবো এটাই করবো, কারণ বরফের তাপমাত্রা বলাটা একটা টেকনিক্যালি ইনকারেক্ট হয়ে যায়। আচ্ছা, ঠিক আছে। এখন দেখো, এই যে টপিকটা এখন যেটা আলোচনা করবো, এটা যারা ক্লাস 9-এ আছো, যারা ক্লাস 10-এ আছো, তোমাদের সব দুইজনের জন্য বা দুই পক্ষের জন্যই এটা অনেক ইম্পর্টেন্ট। এটা হচ্ছে সেলসিয়াস, ফারেনহাইট ও ক্যালভিন স্কেলের সম্পর্ক প্রতিপাদন করা। এই যে সূত্র প্রতিপাদন যেটাকে আমরা বলি আর কি, যে তাদের মধ্যে কি সম্পর্ক। তো সম্পর্ক প্রতিপাদন করার জন্য ধরো কথা কথা এই কোশ্চেনটা আসলো, তখন তুমি যদি স্কেল নাই আঁকতে পারো তুমি কিভাবে লিখবে? এটাই হচ্ছে ব্যাপার। আচ্ছা, দেখো এটা আমাদের সেলসিয়াস স্কেল, আমরা জানি এটা আমাদের ফারেনহাইট স্কেল, এটা আমাদের ক্যালভিন স্কেল। এটা হচ্ছে আমরা র্যান্ডম একটা স্কেল নিয়েছি আমাদের সূত্র প্রতিপাদন করার জন্য, যেখানে আমরা এ নাম দিছি, এক্স নাম দিছি আর বি নাম দিছি। কোনটা কি একটু পরে জেনে যাবো। দেখো এখানে কিছু কথা লেখা আছে। সেলসিয়াস, ফারেনহাইট ও কেলভিন স্কেলের সম্পর্ক নির্ণয়ের জন্য এবি থার্মোমিটার নেই। এই যে এবি থার্মোমিটার হচ্ছে এটা। আচ্ছা, যা নিম্ন স্থিরাঙ্ক, নিম্ন স্থিরাঙ্ক কোনটা? নিচের এটা না, নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে এ, আমরা ধরে নিছি এটা। ও দুই স্থিরাঙ্ক হচ্ছে বি। ওকে, এক্স কি একটু পরে জানবো। আচ্ছা, তো এটিকে সেলসিয়াস, ফারেনহাইট এবং ক্যালভিন স্কেলের পাশে এমন ভাবে রাখি, মানে এবি থার্মোমিটারকে, যেন সবগুলো নিম্ন ও ঊর্ধ্ব স্থিরাঙ্ক দাগ মিলে যায়। তার মানে কি? তার মানে হচ্ছে এই যে, যেমন এ দেখো যে নিম্ন স্থিরাঙ্ক কি ছিল এবি, আমি যেটা মানে র্যান্ডমলি নিয়েছি, এ, এর সাথে দেখো এই যে এটা মিলে গেছে। মানে এমন ভাবে রাখবো যেন সবগুলো দাগ মিলে। আর ঊর্ধ্ব স্থিরাঙ্ক কি, এটার সাথে এটা মিলে গেছে। দেখো প্রত্যেকটার সাথে এভাবে আমরা সমান মানে একদম ইয়া রাখা, সুন্দর মতো পাশাপাশি একদম অ্যাকুরেটলি রাখা। ওকে, এখন একটু খেয়াল করো। এই চিত্রটা আমি এখানে আবার অ্যাড করে দিছি, তো তোমরা এটা দেখতে পাবে। আচ্ছা, ধরি এই যে আমি বলছিলাম এক্স কি, এটা বোঝাবো। ধরি কোনো তাপমাত্রায় এবি থার্মোমিটারের পারদ শীর্ষবিন্দু যখন এক্স বিন্দু, ধরো যে এখানে পারদটা তো এখানে থাকে, তো এখান থেকে মনে করো সে উঠতে উঠতে এখানে চলে গেল এক্স পর্যন্ত, এটাই বুঝাইছে। তখন এখন দেখো, যখন একই মানে এই যে যে তাপ এখানে দেওয়া হয়েছে সবগুলোর মধ্যে ধরো একই তাপ দেওয়া হয়েছে, এখন কি হলো এখান থেকে যেমন যখন এক্স বিন্দুতে চলে যায়, তখন বাকিগুলোতে সি, এফ আর কে বিন্দুতে চলে যায়। মানে একই তাপ দেওয়া হচ্ছে, একই তাপ দেওয়া হচ্ছে, একই তাপ দেওয়া হচ্ছে, একই তাপ দেওয়া হচ্ছে। আচ্ছা, তো এটি লিখছে সেলসিয়াস, ফারেনহাইট ও ক্যালভিন স্কেলে তখন যথাক্রমে সি, এফ আর কে। সি এফ কেন? যে সেলসিয়াস, ফারেনহাইট কে, এই জন্য এই নামগুলো দেওয়া হয়েছে। ওকে, এখন দেখো তোমাদের এই পরের যে টপিকটা বলো, টপিকটা পরের যে লাইনে বলা হয়েছে সেটা হচ্ছে তাপমাত্রা স্কেলে, মানে যে আমরা র্যান্ডমলি যেটা নিয়েছি বি এ সরণ, দেখো যে বি এ সরণ মানে হচ্ছে টোটালটা, এই যে বি হচ্ছে এখানে আর এ হচ্ছে এখানে, টোটালটা। টোটালটা মানে কি? মানে এই বি এর সরণ যদি আমরা অন্য স্কেলের সাপেক্ষে বলি তাহলে কি হবে? এখানে কত আছে বি এতে? 100, আর নিচে কত? 0। তাহলে সরণ কি হবে? 100 - 0। তারপর এখানে কি হবে? 212, এখানে হচ্ছে 32, আর এখানে কত হবে? 212 - 32, এখানে কত আছে? 373.15, এখানে 273.15। এই যে এটা বিয়োগ যাবে। আচ্ছা, ধরো এই জিনিসটা সহজে বলি। ধরো এখানে একটা বিন্দু আছে এ, এইটা মনে করো 0। এখান থেকে তুমি এখানে গেছো, ধরো বি, এটা মনে করো 2 মিটার গেছো, এখান থেকে এখানে দুই দূরত্ব হচ্ছে 2। ওকে, এখন তুমি এখান থেকে এখানে গেছো, এখন এটা হচ্ছে এই 0 থেকে 3 মিটার, তার মানে এই বিন্দু, তাই না? Okay. এখন কথা হচ্ছে যে, তার মানে এই ছোট দেখো এই এতটুকু তো ছিল 2 মিটার। বি থেকে সি, এখন যদি আমি বলি তোমাকে যে বি থেকে সি এর দূরত্ব কত, তুমি কিভাবে বের করবে? 3 বলবা না, কারণ এই টোটালটা হচ্ছে 3, এতটুকু পর্যন্ত হচ্ছে 2, তার মানে এই যে এতটুকু আমরা কিভাবে বের করবো? টোটালটা 3, অল্প হচ্ছে নিচে হচ্ছে 2, তার মানে আমরা কি এইখানে বের করবো হচ্ছে 3 - 2 = 1। বা যদি এটা না বুঝে থাকো, আই হোপ বুঝতে পারছো এটা। তো এখানে এটাই হয়েছে, এখানে হচ্ছে 100, নিচে হচ্ছে 0, বিয়োগ করলে যা হবে এটি তার সরণ। এখানে হচ্ছে 32, এখানে হচ্ছে 212, বিয়োগ করলে যা হবে এটি তাদের সরণ। মানে এখানে অ্যাকচুয়ালি কত? অ্যাকচুয়ালি এখানে 0 থেকে শুরু হয়নি, শুরু হয়েছে 32 থেকে। তো 32 থেকে শুরু হলে তো আমাদের অ্যাকচুয়ালি যদি আমি জানতে চাই যে এই ডিস্টেন্সটা কতটুকু, তখন আমরা কি জানতে চাবো? বিয়োগ করে জানতে হবে যে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি এক 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 করে যাচ্ছে। এখানেও সেম, এটা এটা বিয়োগ করলে আমরা বেসিক্যালি তাদের গ্যাপটা জানতে পারবো। আর 0 থেকে শুরু হলে তো ইজি হয় আমাদের জন্য কোনো কিছু বলা। ব্যাপারটা হচ্ছে এরকম। তো বুঝতে পারছো? ওকে, নিচে
এক্স এ সরণ, যখন এক্স এ বলবো তখন কি হবে, এক্স এ যখন বলতেছি তখন কি হবে, তখন হবে হচ্ছে এক্স মাইনাস এ এই ক্ষেত্রে। আর এখানে কি হবে, সি মাইনাস জিরো, এখানে হবে হচ্ছে যে এফ মাইনাস 32, আর এখানে কি মাইনাস এত। ঠিক আছে, এখন আমরা যখন সূত্রটা বানাতে হবে তখন আমাদের বানাতে হচ্ছে এভাবে, যে আমরা এক্স এ আর বি এ এর অনুপাত করব। তার মানে কি, আমরা কিন্তু এটা বলিনি যে বি এ আর এক্স এ, খেয়াল করো, আমি বলতাম যে বি এ ও এক্স এ এর আমরা অনুপাত করবো, তখন আমরা বলতাম হচ্ছে বি এ বাই এক্স এ। কিন্তু আমরা কিন্তু এটা বলি না, আমরা উল্টা বলছি। আচ্ছা, এটা একটা মাথায় রাখবো, তো সূত্র প্রতিপাদনের সময় একটু কিছু জিনিস মাথায় রাখতে হয় যে কিভাবে করবো সূত্রটা। আচ্ছা, দেন কি হবে, দেন এক্স এ বাই বি, এক্স এ প্রত্যেকটা এক্স এর মান কত ছিল, এই যে এটা, এটা যা ছিল এখানে তা লিখছি, উপরে সেলসিয়াসের জন্য যা ছিল তা লিখছি, এভাবে প্রত্যেকটা এমনি এমনি করে ওই ফারেনহাইটের জন্য 2 নাম্বারটা, এই ফারেনহাইটের জন্য 2 নাম্বারটা, প্রত্যেকটা যে এখান থেকে প্রথম দুইটা থেকে, যে এখান থেকে এখান থেকে, এই দুইটা জায়গা থেকে আমরা মানগুলো নিয়ে এখানে বসেছি। দেন আমরা যেটা দেখতে পারবো সেটা হচ্ছে, জিরো থেকে জিরো গেলে, সি থেকে জিরো গেলে তো আর কিছু যাবে না, সি সি থাকবে, 100 থেকে 0 বাদ দিলেও কিছু বাদ যাবে না, তার মানে 100 থাকবে। এফ থেকে 32, তাহলে এফ থেকে 32, 212 থেকে 32 বাদ দিলে 180 হয়। আর ক্যালভিন থেকে উপরেরটা তো উপরে থাকবে সিম্পলি, আর নিচেরটা হচ্ছে 100 থাকবে, বিয়োগ করে দেবে 180। এই হচ্ছে তোমাদের সূত্র। এখন কথা হচ্ছে যে তোমাদের বইতে সম্ভবত এভাবে টি সি দিয়ে বলা, যারা ক্লাস 9-এ আছে, টি এফ। তো এটা এভাবে লিখলেও হয়, আমি যেভাবে লিখছি এভাবে লিখলেও হবে। অঙ্ক যখন করবো তখন দেখবা ঠিক এভাবে লিখতে হবে। আচ্ছা, এখন আসি হচ্ছে তোমাদের বইতে, যারা ক্লাস 9-এ আছো, তোমাদের বইতে এফ এর মান যখন দেওয়া, টি এফ, টি এফ বাই এইটা লেখা, এটা আসলে -32টা হবে। তোমাদের বইতে হয়তো প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে এই জন্য লিখে নেই, বাট এটা তোমাদের লিখতে হবে, তোমাদের বইতে এই জিনিসটা প্রিন্টিং মিস্টেক হয়েছে, এখানে এটা ভুল। তো এইভাবে লিখতে হবে, -32 দিতেই হবে। তো এই দুইটা সূত্রের যে কোনো একটা সূত্র দিয়ে করলেই আমাদের হবে। তাই হোক বুঝতে পারছো। এখন হচ্ছে এই যে কোশ্চেন, যে প্রশ্ন হচ্ছে তাপমাত্রার বিভিন্ন স্কেলে তুলনামূলক আলোচনা করো। আমরা ওইগুলো আলোচনা করবো, জাস্ট একটু বোঝার আছে এখানে। সেটা হচ্ছে, প্রথমে কি, কোনো বস্তুর তাপমাত্রা পরিমাপের জন্য নির্দিষ্ট স্কেল ও একক প্রয়োজন। সবকিছুর ক্ষেত্রে একক, আমাদের যেমন মিটার লাগে, সেন্টিমিটার লাগে। তাপমাত্রা স্কেল নির্ধারণের জন্য দুটি তাপমাত্রাকে স্থির ধরা হয়েছে। আমরা যে স্থিরাঙ্ক করছিলাম, নিম্ন স্থিরাঙ্ক ঊর্ধ্ব স্থিরাঙ্ক, ওইটা, এটা আমরা বলতেছি। ওকে, আমরা জানি বরফকে তাপ দিলে এর তাপমাত্রা বাড়তে থাকে। হুম, একটা সময় নির্দিষ্ট তাপমাত্রায় পৌঁছে এটি গলতে শুরু করে। এটা আসলে কি, আমি বলি বরফের যে ফ্যাক্টর গুলো তোমরা যখন অঙ্ক পড়বা বা সামনে ডিটেল এগুলো আলোচনা করবো আমি, তখন এগুলো জানতে পারবো। তাছাড়া তাও একটু এখানে একটু ইনিশিয়ালি একটু বলে দিই, ধরো কথার কথা, একটা বরফ আছে হচ্ছে -5 ডিগ্রি সেলসিয়াসে। এখন যখন তাপ দিতে থাকে, তাপ দিতে থাকি, এটা আস্তে আস্তে 0 ডিগ্রি সেলসিয়াসে বরফে পরিণত হয়। তার মানে কি, সে ছিল -5 ডিগ্রি সেলসিয়াসের বরফ, আমরা -5টা এমনি বললাম আর কি, এটা -10 -6 আই হচ্ছে কত। কিন্তু তাপ দিতে দিতে জিরো হবে, এটা ফিক্সড, জিরোই হবে, তাপ দিতে দিতে 0 ডিগ্রি বরফে পরিণত হবে। দেন আবার একটু কি দেখবা, 0 ডিগ্রি এটা তো বরফ, তাই না? আবার বরফটা যখন তাপ দিতে থাকবে তখন গলতে শুরু করবে, তখন দেখবা আবার 0 ডিগ্রির পানিতে পরিণত হবে। তখন কিন্তু আবার এমন না যে পানিটা আবার 1 ডিগ্রি হয়ে গেছে, এমন না। তার মানে কি, 0 ডিগ্রির বরফ গলতে গলতে 0 ডিগ্রি পানিতেই পরিণত হয়। এখন কেন এখানে তাপমাত্রা বাড়ে নাই, এগুলো আমরা পরে ডিটেল জানবো। তো আপাতত এটা এমনি মানে মনে রাখো যে এরকম হচ্ছে, সামনে আমরা ডিটেল জানবো। ওকে, এখানে দেখো, তাপমাত্রা বাড়তে থাকে, তাপ দিলে বরফের তাপ দিলে তাপমাত্রা বাড়তে থাকে, একটা সময় নির্দিষ্ট তাপমাত্রায় পৌঁছে এটি গলতে শুরু করে, এবং সমস্ত বরফ, দেখো নির্দিষ্ট তাপমাত্রায় গলতে শুরু করে মানে হচ্ছে কি, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সমস্ত বরফ গলে পুরোটা পানি না হওয়া পর্যন্ত এই নির্দিষ্ট তাপমাত্রার কোনো বৃদ্ধি বা পরিবর্তন হয় না। এটা ইম্পর্টেন্ট, এটা তোমাদের একটু বলেই দিই ব্যাপারটা কি হয়, অল্প একটু বলে দিই যাতে একটু বুঝতে পারো। হয় হচ্ছে, যখন বরফটা 0 ডিগ্রিতে থাকে আর যখন তুমি তাপ দাও তখন তো বরফের ধরো কথা তাপ, এই যে এরকম, তাই না? কঠিন কঠিন এই জন্য। আচ্ছা, তখন বেসিক্যালি তুমি যে তাপটা দিচ্ছ, আমি একটা কথা বলছিলাম তোমাদের একদম শুরুর ভিডিওতে, গতি শক্তির পরিবর্তন হওয়া মানে তাপমাত্রার পরিবর্তন হওয়া। গতি শক্তি বাড়লে তাপমাত্রা বৃদ্ধি পায়। আচ্ছা,
এই ক্ষেত্রে কি হয়, যখন তুমি তাপ দিচ্ছ, এই তাপটা বেসিক্যালি, এটা তো বরফ তাই না, বরফ গলতেছে মাত্র, তখন হয় কি ওই তাপটা, এই যে তাদের যে আন্তঃনবিক বন্ধন ছিল না, বারবার আমি বুঝে, এগুলো সব আমি প্রথম ভিডিওগুলোতে বুঝাইছি, যারা দেখো না ওরা দেখে নিতে পারো। আচ্ছা। তো এই যে আন্তঃনবিক বন্ধনের কথা বলতেছি, এই তাপ যখন তুমি বরফকে তাপ দাও, 0 ডিগ্রি বরফকে তাপ দাও, তখন দেখা যায় কি ওই তাপটা এই বন্ধনকে কাইন্ড অফ উইক করতে থাকে, শিথিল বলা যেতে পারে, এটা শিথিল মানে আস্তে আস্তে উইক করতে থাকে। তার মানে কি ওই তাপের সম্পূর্ণ অংশটাই মানে কাজে লাগতেছে, মানে কোন কাজে লাগতেছে, সেটা হচ্ছে বন্ধন শিথিল করার জন্য। ওই তাপটা অণুর গতি শক্তি বৃদ্ধি করে না, ওই তাপটা সম্পূর্ণ তাপ কিসে কাজে লাগে, আন্তঃনবিক যে বন্ধন ওটা শিথিল করতে কাজে লাগে। কারণ কি, শিথিল হলেই তো আস্তে আস্তে গলবে, তাহলে তো তারা অ্যাটাচড অবস্থা থাকে তো বরফই হয়ে গেল, কঠিন পদার্থ, তাই না? এখন বুঝতে পারতেছো তো? এই জন্য যেহেতু এখানে ইন্ডিভিজুয়ালি বা অণুগুলোর গতিশক্তি বৃদ্ধি পায় না এখানে কোনো, এই জন্য তাপমাত্রারও বৃদ্ধি হয় না। আমরা ডিটেল এটা জানবো পরে, আপাতত এতটুকু জানলে চলবে, ওকে? তো এই নির্দিষ্ট যে তাপমাত্রার কথা বলতেছে এতক্ষণ যাবত, এই তাপমাত্রাকেই নিম্ন স্থিরাঙ্ক বলা হয়। আমরা কিন্তু জানতে পারছি একটু আগেই যে, যেমন এই যে এখানে নিম্ন স্থিরাঙ্ক কত ছিল আমাদের, এই যে এই যে বরফের সেলসিয়াস স্কেলে 0 ডিগ্রি সেলসিয়াস ছিল, এটাই আর কি। ওকে, দেন হচ্ছে আমাদের, তার মানে এই তাপমাত্রাটাকে নিম্ন স্থিরাঙ্ক তাপমাত্রা বলা হয়। আচ্ছা, আমাকে একটা কথা বলছিলাম, বরফ বিন্দু কি, এটা বোঝাবো। একটু খেয়াল করো, এই যে পানি, এখন যখন মনে করো কথা কথা রিভার্স হচ্ছে, এখন তুমি পানি রেখে পানিটাকে ফ্রিজে রাখছো, মানে বরফ হবে। তো যখন 0 ডিগ্রি পানি, মনে করো পানি তো নর্মালি যে কোনো একটা টেম্পারেচার পানি হয়তো রাখছো, কথার কথা ধরো 25 ডিগ্রি সেলসিয়াসের পানি তুমি রাখছো, দেন এটা আস্তে আস্তে 0 ডিগ্রিতে পরিণত হবে, 0 ডিগ্রি পানিতে পরিণত হবে ফার্স্টে, দেন 0 ডিগ্রি পানি বরফে পরিণত হবে, 0 ডিগ্রি বরফে। এগুলো সব শিখবো পরে আমরা, এখন কমপ্লিকেশন লাগলে বা কমপ্লিকেটেড লাগলে এত টেন্স ছিল না, আমরা শিখবো পরে এগুলো। আচ্ছা। তো মানে এতটুকু জানি রাখো যে, যেমন বরফ 0 ডিগ্রির, বরফ গলতে গলতে 0 ডিগ্রি পানিতে পরিণত হয়, উল্টা করলে 0 ডিগ্রির পানি বরফ মানে জমতে জমতে সেটা কি 0 ডিগ্রির বরফে পরিণত হয়। তো একই তাপমাত্রায় হচ্ছে এই জন্য, এই যেহেতু একই তাপমাত্রায় হচ্ছে এই জন্য এই তাপমাত্রাটাকে, যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাটাকে, যেহেতু পানি বরফ এখানে যে পানি জমে বরফও হয়, তাই একে হিমাঙ্ক বা বরফ বিন্দু বলা হয়। এই জন্য দেখবা যে আমরা অবলিক দিয়ে দিয়ে বরফ বিন্দু বলছিলাম ওই আগের ইয়ার স্লাইডে। ঠিক আছে, নেক্সট। পানিকে তাপ দিলে এর তাপমাত্রা বাড়তে থাকে। হুম, বাড়তে থাকে। মনে করো যে 0 ডিগ্রির পানি ছিল, আস্তে আস্তে বাড়তে বাড়তে 50, তারপর 60, এরকম হচ্ছে। এখন এই আবার এখানে আবার সেম একটা জিনিস আসবে, একটা সময় দেখা যাবে তাপমাত্রা বৃদ্ধি থেমে যায়, কখন, যখন 100 ডিগ্রিতে পৌঁছায় যাবে, 100 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যাবে, তখন তাপমাত্রা আর বাড়ে না। ওইখানেও সেম এই ঘটনাই ঘটে, যে তখন পানি হচ্ছে ফুটতে শুরু করে, এবং তখন ওই যে একই কথায় তাপ যখন দিচ্ছ, ওই তাপটা বেসিক্যালি তোমার ওখানে তো তরল হয়ে গেছে তাই না, তরল মানে হচ্ছে চিত্রটা এরকম হবে। আচ্ছা, তখন হয় হচ্ছে, যে তাপটা তুমি দিচ্ছ ওই তাপটা বেসিক্যালি এই যে বন্ধন, দেখো বন্ধন যদি ছিন্ন হয়ে যায়, এখান থেকে যদি বন্ধনটা একদমই নাই হয়ে যায়, তখন এটা গ্যাস হয়ে যাবে। বলছিলাম যে গ্যাসের মধ্যে বন্ধন নাই, তার মানে কি ওই তাপটা সম্পূর্ণ এই কাজে লেগে যায় যে বন্ধনটা ছিন্ন করতে থাকবে, তখন আর গতিশক্তির পরিবর্তন হয় না, এই ক্ষেত্রে তখন অণুগুলো গতিশক্তির পরিবর্তন হয় না। তাপটা বেসিক্যালি তোমার এই যে বন্ধন থাকে, বন্ধনটাকে ছিন্ন করে পানিকে বাষ্পে পরিণত করার চেষ্টা থাকে, বাষ্প মানে হচ্ছে গ্যাস। এটা আমরা পরে আবার শিখবো, আপাতত এটুকু জেনে রাখো। তো ওই যে দেখো, ফুটন্ত পানির তাপমাত্রা একই থাকে, এই তাপমাত্রাকেই ঊর্ধ্ব স্থিরাঙ্ক বলা হয়, একে স্ফুটনাঙ্ক বলা যায়, একে স্টিম বিন্দু বলা হয়, একে বাষ্প বিন্দু বলা হয়, একই কথা, স্টিম বাষ্প একই কথা। ইংলিশটাকেই বাংলায় লেখা স্টিম মতো। আর এটা দেখো, স্থির বিন্দু দুটি মানে কি, নিম্ন স্থিরাঙ্ক আর ঊর্ধ্ব স্থিরাঙ্ক ব্যবধানকে মৌলিক ব্যবধান বলে। আম, এই মৌলিক ব্যবধানকে নানাভাবে ভাগ করে তাপমাত্রা বিভিন্ন স্কেল তৈরি করা হয়েছে। এটা কি বলছে একটু পরে বুঝবা, মৌলিক ব্যবধান কেন বলা হয়েছে এটাও বুঝবা, ভাগ করে কিভাবে হয় এটা দেখবা। এই দেখো, এখন যদি কেউ জিজ্ঞেস করে সেলসিয়াস স্কেল কি, বা সেলসিয়াস স্কেল কিভাবে তৈরি করা হয়েছে, যে আমরা মানে এখানে বেসিক্যালি কি, আমরা 1 ডিগ্রি সেলসিয়াস কাকে বলে এটা আলোচনা করতেছি, এখানে 1 ডিগ্রি ফারেনহাইট কাকে বলে এটা আলোচনা করতেছি, এটা 1 কেলভিন কাকে বলে এটা আলোচনা করতেছি। তারপরে তো এটি মাথায় রাখ। ওকে, কি হবে, বড় বিন্দুকে 0, স্টিম বিন্দুকে 100 ধরে, মধ্যবর্তী মৌলিক ব্যবধানকে 100 দ্বারা ভাগ করলে, এখন ধরো এই যে এই ব্যবধানটা কত, 100 - 0,
এখানে আমরা 100 দ্বারা ভাগ করলাম, তাহলে 1 পাবো না আমরা এখানে, কাটাকাটি করলে আর জিরো তো এই হিসেবে 1 পাবো। তার মানে কি, এই যে প্রত্যেকটা দাগ দেখতেছো সামনে, দাগগুলো কি কি হবে, 1 ডিগ্রি সেলসিয়াস, মানে এখান থেকে উপরে গেলে 1 ডিগ্রি সেলসিয়াস, তারপর 2 ডিগ্রি, তারপর 3 ডিগ্রি, এভাবে আস্তে আস্তে 100। এখন বুঝতে পারছো ফারেনহাইট স্কেলে কিভাবে আমরা 1 ডিগ্রি ফারেনহাইট বলবো, সেটা হচ্ছে এই 212 আর 32, এদের যে মৌলিক ব্যবধান, একে আমরা দেখো, এখানে মৌলিক ব্যবধান মানে কি, এটা ডিস্টেন্স কত হবে, 212 মাইনাস 32 মানে হচ্ছে 180। তাহলে তুমি ভাগ দিব কত দিয়ে, এক বানানোর জন্য কত দিয়ে ভাগ দিতে হবে, 180 দিয়ে ভাগ দিতে হবে। এক কেন বানাচ্ছি আমরা, কারণ আমার সংজ্ঞা দিচ্ছি 1 ডিগ্রি ফারেনহাইটের, এই জন্য এক বানাচ্ছি। এখন বুঝতে পারছো। তো এই দেখো এখানে বলছে 180 দ্বারা ভাগ করি। ক্যালভিন স্কেলে তাহলে কি করবো, সিম্পল, এইটাকে এ দ্বারা ভাগ করবো, ভাগ করে দেখবো যে কত হয়, এখানে 100 হয়, ভাগ করলে 100 হয়, এই জন্য আমরা 100 দ্বারা ভাগ করি, যেন আমাদের আলটিমেটলি 100 100 ভাগ করলে 1 আসে, এই জন্য আমরা 1 ক্যালভিন বলি। সংখ্যাটাই হোক, বুঝতে পারছো, কমপ্লিকেটেড না, এটা একবার দুইবার পড়লেই বুঝবা। এখন একটা জিনিস দেখো, সেটা হচ্ছে তাপমাত্রার পার্থক্য সেলসিয়াস ও ক্যালভিন স্কেলে একই, এটা খুবই ইম্পর্ট্যান্ট। তাপমাত্রার পার্থক্য ব্যাপারটা কি, এটা আমরা শিখবো। আচ্ছা, সেলসিয়াস স্কেলের সাথে ক্যালভিন স্কেলের সম্পর্কটা কিরকম আমরা জানি, এটা একটু অবশ্য এখানে প্রথমটা আগে দ্বিতীয়টা দেখে নাও। কোনো কিছু তাপমাত্রা সেলসিয়াস স্কেলে যত হয়, ক্যালভিনে তার থেকে কত বেশি হয়, আমরা কিন্তু যে যোগ দিছিলাম, বলছিলাম যে সেলসিয়াস স্কেলে যে মানই থাকুক না কেন, তার সাথে আমরা কি যোগ দিব, 273.15, তাই না? আচ্ছা, এটা কিন্তু একটা লাইন দেখো এখানে কি লিখছে, এটা হচ্ছে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পার্থক্য যা কথা, 1 ক্যালভিন তাপমাত্রার পার্থক্য একই কথা। এটা মানে আসলে কি, এটার জন্য আমরা একটা জিনিস একটু বুঝি, সেটা হচ্ছে আমরা জানি থেকে একটু দেখ। ধরো বরফের গলনাঙ্ক আমরা কি জানি, সেলসিয়াস স্কেলে কত, 0। ওকে, এই জিরোকে আমরা কি করলাম, ক্যালভিনে কনভার্ট করলাম। কিভাবে কনভার্ট করা যায়, যোগ দিয়ে, এই যোগ দিছি আমরা এখানে, দেখো এই যোগ দিছি, তাই আমরা এই মানটা পেলাম। আচ্ছা, পানির স্ফুটনাঙ্ক আমরা কি জানি, সেলসিয়াস স্কেলে 100 ডিগ্রি সেলসিয়াস, 100-র সাথে আমরা 273.15 যোগ দিলাম, এটা আমরা পেলাম। ওকে, এখন একটু খেয়াল করো, সেলসিয়াস স্কেলে পানির স্ফুটনাঙ্ক আর বরফের গলনাঙ্ক, মানে সেলসিয়াসের জন্য আমাদের 0 ছিল আর এই 100 ছিল, এই এতটুকুর কথা বলতেছে। ওইটা পার্থক্য যদি আমরা বের করি কত পাবো, 100 ডিগ্রি সেলসিয়াস পাবো। ওকে, এখন আমরা যদি এই যে ক্যালভিন যে দুইটা আমরা পেলাম, মানে ক্যালভিন স্কেলে বরফের গলনাঙ্ক আর পানির স্ফুটনাঙ্ক কত, এই দুইটা, এটা আমরা কি করলাম, এই যে এখানে আমরা এটা বিয়োগ করলাম, এই বিয়োগ করে আমরা কি দেখলাম, দেখো 100 ক্যালভিন। একটু খেয়াল করে দেখো, এইখানে বিয়োগ ফল, ক্যালভিন স্কেলে যে মানগুলো ছিল তার বিয়োগ ফলও 100, এখানে যেটা আমরা মানে সেলসিয়াস স্কেলে ইয়া করলাম, এটার বিয়োগ ফলও 100, দুইটার মান কি সেম না? তার মানে কি, তাপমাত্রা যখন আমরা বিয়োগ করি পার্থক্য, বা পার্থক্য মধ্যে বিয়োগ করা বা পরিবর্তনটা আর কি, সেলসিয়াস স্কেলে পার্থক্য যা পাওয়া যায় বিয়োগ করলে, ক্যালভিন স্কেলের মানগুলোকে বিয়োগ করলে একই মান পাওয়া যায়। আচ্ছা, তো আমি যেটা বলতেছিলাম যেটা হচ্ছে, একটু ডিটেল বুঝি আমরা ব্যাপারটা কি। ধরো দুইটা তার টেম্পারেচার তোমাকে দেওয়া হয়েছে, একটা হচ্ছে 1 ডিগ্রি সেলসিয়াস, আরেকটা হচ্ছে তোমাকে 2 ডিগ্রি সেলসিয়াস বলা হলো। মানে 1 ডিগ্রিকে আমরা কনভার্ট করি, সেটা হচ্ছে উম, কত হবে, একের সাথে আমরা কত যোগ করবো, 273.15, কত আসবে, 274.15, তাই না? ওকে, ক্যালভিনে আসবে। আচ্ছা, এটাকে আমরা কনভার্ট করি, কত হবে, 2 যোগ 273.15 সমান সমান 275.15 ক্যালভিন। এখন একটু খেয়াল করো, ইন্ডিভিজুয়ালি যদি আমি বলি যে এক এক ডিগ্রি 1 ডিগ্রি সেলসিয়াস আর সমান সমান কি এক 1 ক্যালভিন, এরকম ব্যাপারটা, মানে আমি কি এটা বলতে পারবো যে 1 ডিগ্রি সেলসিয়াস সমান সমান 1 ক্যালভিন, এটা কি হয় না, এটা পসিবল না, কারণ হচ্ছে ইন্ডিভিজুয়াল তাপমাত্রা আমি বলতেছি। কিন্তু একটু খেয়াল করো, যদি আমি এখন বিয়োগ করি, এই দুইটাকে আমি বিয়োগ করলাম, 2 - 1 কত হবে, 1 ডিগ্রি সেলসিয়াস, রাইট? ওকে, আমি যদি এই ক্যালভিন দুইটাকে বিয়োগ করি, কত পাবো, 275.15 বিয়োগ 274.15, ক্যালকুলেটারে বিয়োগ করে দেখো, দেখবো 1 ক্যালভিন পাবো। তার মানে কি, যখন আমি বিয়োগ করতেছি তখন কিন্তু আমি লিখতে পারবো যে 1 ডিগ্রি সেলসিয়াস সমান
এক কেলভিন। এইটা কখন লিখতে পারো, যখন যখন মানে ওয়ার্ডে উল্লেখ করবা যে তাপমাত্রা পার্থক্যের ক্ষেত্রে 1 ডিগ্রি সেলসিয়াস পার্থক্য আর 1 কেলভিন পার্থক্য একই কথা। কিন্তু ইন্ডিভিজুয়ালি যদি তাপমাত্রার কথা বলি, 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আর 1 কেলভিন তাপমাত্রা কি এক না, তাহলে তাপমাত্রা এক না। বুঝতে পারছো তোমরা? এই হচ্ছে আজকের ভিডিও।